ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস। প্রত্যেক নিশ্চয়ই ভালো আছো। ভালো থাকতে হবে, মন দিয়ে পড়াশোনা করতে হবে এবং প্রত্যেকটা ক্লাস ভালোভাবে করতে হবে। আর তোমাদের আমি বারবার বলছিলাম যে যদি কেউ কোনো ক্লাস বুঝতে না পারো তাহলে অবশ্যই এই ক্লাসটাকে আবার দেখো, বারবার বারবার রিপিট করে দেখো, দেখলে অবশ্যই বুঝতে পারবে। তারপরে যদি অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবে। ওকে, আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করছি ক্লাস 12-এ সলিউশন বা দ্রবণ, এই চ্যাপ্টারটা অলরেডি আগে শুরু করা হয়ে গেছে এবং আগের ক্লাসগুলোতে এই চ্যাপ্টার সম্বন্ধে বিভিন্ন ধারণা দেওয়া হয়ে গেছে। আজকে আমরা এই চ্যাপ্টারের সবচেয়ে মেন থিম বা এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট পোর্শনটা নিয়ে আলোচনা করব, যেখান থেকে আমাদের এইচএসএ অর্থাৎ WBCHSC যে সিলেবাসে যে ম্যাথমেটিক্সগুলো আসে বা যে থিওরিটিক্যাল কোশ্চেনগুলো আসে ঠিক এই জায়গাটা থেকে আসে, যেটা আমি আজকে পড়াবো। তো একটু ভালো করে ক্লাসটা করবে এবং মন দিয়ে প্রত্যেকে ক্লাসটা শুনবে। ওকে, শুরু করা যাক। আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে মেন জায়গাটা, যেটা হচ্ছে নাম হচ্ছে কলিগেটিভ প্রপার্টিজ বা যাকে বাংলায় বলা হচ্ছে সংখ্যাগত ধর্ম। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কলিগেটিভ প্রপার্টিজ বা যাকে আরেকটা কথা বলা হয় সংখ্যাগত ধর্ম। হোয়াট ইজ দ্য কলিগেটিভ প্রপার্টিজ বা সংখ্যাগত ধর্ম জিনিসটা কি? না, কোন একটি সলিউশনে বেশ কিছু ধর্ম দেখা যায়, কোন একটি দ্রবণে বেশ কিছু ধর্ম দেখা যায়, যে ধর্মগুলি দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না। অর্থাৎ তুমি ইউরিয়া নিয়ে করলে না তুমি চিনির দ্রবণ অর্থাৎ সুক্রোজ নিয়ে করলে সেটা বড় ফ্যাক্টর না, সেটা মেনলি নির্ভর করে দ্রাবের কণা সংখ্যার উপর। অর্থাৎ কত পরিমাণ তুমি কণা নিয়েছো, কত পরিমাণ তুমি সলিউট নিয়েছো, সেটা হচ্ছে মূল বিষয়। সেটাই আমরা আলোচনা করবো, তাকে বলা আছে সংখ্যাগত ধর্ম। তাহলে কোনো একটা দ্রবণে যে ধর্ম দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না, দ্রাবের কণা সংখ্যার উপর নির্ভর করে, সেই ধর্মকে আমরা এক কথায় বলি কলিগেটিভ প্রপার্টিজ বা সংখ্যাগত ধর্ম। এরকম চারটা সংখ্যা ধর্ম পাওয়া গেছে, যে চারটা ধর্ম দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করছে না, দ্রাবের কণা সংখ্যা উপর নির্ভর করছে। অর্থাৎ ওই ধর্মগুলো আমি যদি 1 মোল ইউরিয়া নিই তার যা মান হবে ওই ধর্মগুলির মান 1 মোল চিনির দ্রবণে হবে। তাহলে ইউরিয়া চিনি বোথ আর ডিফারেন্ট টাইপ অফ কম্পাউন্ড বাট বোথ আর সিমিলার প্রপার্টিজ শো। অর্থাৎ দুটো ভিন্ন ধরনের যৌগ, কিন্তু তারা দুজনেই একই ধর্ম দেখায়। কেন দেখি না, এটাও 1 মোল, এটাও 1 মোল। অর্থাৎ এই যে আমি বলছি সংখ্যাগত ধর্ম হচ্ছে এমন একটা বিশেষ ধর্ম যে ধর্মটি দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করছে না, দ্রাবের কণা সংখ্যার উপর নির্ভর করছে। সেই ধর্মকে আমরা এক কথায় বলি সংখ্যাগত ধর্ম বা কলিগেটিভ প্রপার্টিজ। এরকম চারটা সংখ্যাগত ধর্ম এখন পর্যন্ত পাওয়া গেছে। নাম্বার 1, দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। নাম্বার 1 হচ্ছে দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। এই একটি ধর্ম, যে ধর্মটি তুমি 1 মোল চিনির দ্রবণে যা পাবে 1 মোল ইউরিয়া দ্রবণেও তাই পাবে। নাম্বার 2, দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন। যাকে আমরা ইংলিশে বলি এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট। দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন। নাম্বার 3, দ্রবণের হিমাঙ্কের অবনমন। যেটাকে আমরা ইংলিশে বলি ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। দ্রবণের হিমাঙ্কের অবনমন, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। নাম্বার 4, লাস্ট প্রপার্টিজ, যেটা দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করছে না, দ্রাবের কণা সংখ্যার উপর নির্ভর করছে। নাম হচ্ছে দ্রবণের অভিস্রবণ চাপ। এই চারটা প্রপার্টিজ বা এই চারটা ধর্ম দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করছে না। এই চারটা প্রপার্টিজ দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন, দ্রবণের হিমাঙ্কের অবনমন এবং দ্রবণের অভিস্রবণ চাপ, এই চারটা প্রপার্টিজ
যেটা দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না, কেবলমাত্র অনলি ওয়ান ডিপেন্ড অন দ্য নাম্বার অফ পার্টিকেল প্রেজেন্ট ইন দ্য সলিউশন, অর্থাৎ দ্রবণে উপস্থিত দ্রাবের পরিমাণের উপর নির্ভর করছে। এই ধর্মগুলোকে বলা হয় সংখ্যাগত ধর্ম। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এগুলো কিছু সাধারণ ধর্ম নয়, কিছু স্পেশাল প্রপার্টিজ। আমরা আজকে এই প্রপার্টিজগুলোকে তুলে তুলে ব্যাখ্যা করব যে ব্যাপারটা কি, কেন হচ্ছে, প্রকৃতি আলাদা হওয়া সত্ত্বেও ধর্মগুলো কেন সমান হচ্ছে, এইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে আমরা প্রথম থেকে শুরু করি, ফার্স্ট ধর্ম থেকে। অর্থাৎ আমাদের ফার্স্ট ধর্ম যেটা আছে দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। তাহলে ফার্স্ট প্রপার্টিজ থেকে আমরা শুরু করি, দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। আমরা এই ধর্মটা নিয়ে পড়াশোনা শুরু করব, তার আগে একটু ছোট্ট করে এই ধর্মটা কি সেটা বুঝে নিই, তারপরে ধর্ম নিয়ে আমরা ডিটেলসে যাব। আগে ছোট বুঝে নিই এই ধর্মটা কি, অর্থাৎ হোয়াট ইজ দ্য রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, অর্থাৎ দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন জিনিসটা কি। হোয়াট ইজ দ্য রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, অর্থাৎ দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন জিনিসটা কি সেটা একটু বোঝার চেষ্টা করি। আমি আগেই জিনিসটা ক্লিয়ার করেছিলাম যে বাষ্পচাপ জিনিসটা কি। বাষ্পচাপ জিনিসটা কি না, যখন কোনো একটা দ্রবণে গ্যাসীয় দ্রাবক এবং তরল দ্রাবক সাম্যাবস্থায় থাকে, তখন সেই অবস্থায় তরলের বাষ্প দ্বারা পাত্রের দেওয়ালে ক্রিয়াশীল বলকেই বলা হয় তরলের বাষ্পচাপ। ওটা খুব ইজি করে আমি যদি বলি, ডেফিনেশন একটু বড় হয়ে গেল হয়তো, তাহলে ইজি করে বলি, এই আমার একটা পাত্র, সেই পাত্রে আমি জল রেখেছি, ওকে। সেই পাত্রে আমি জল রেখেছি। তাহলে এই জলের অণুগুলি কিছু তরল দশা থাকবে, আবার কিছু বাষ্প দশায় থাকবে, এবং তারা পাত্রের, যদি আমি পাত্রটা বদ্ধ অবস্থা রাখি তাহলে তারা কি হবে না পাত্রের দেওয়ালে বল প্রয়োগ করবে, তাকে বলি আমি তরলের বাষ্পচাপ। তরলের বাষ্পচাপকে আমি ধরলাম P0। তাহলে বিশুদ্ধ অবস্থায় তার বাষ্পচাপ কত P0, মানে যখন শুধু কি জল আছে। তাহলে P0টা কি না, P0টা হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ। অর্থাৎ যখন একটা পাত্রে শুধুমাত্র আমি একটা নির্দিষ্ট দ্রাবক রাখবো, অর্থাৎ বিশুদ্ধ পদার্থ রাখবো, তখন ওই বিশুদ্ধ দ্রাবক, দ্যাট মিনস জল বা যে কোনো একটা তরল পদার্থ, তারা পাত্রের দেওয়ালে তাদের দ্বারা যে বাষ্প বা তাদের যে বাষ্প কণাগুলি আছে, তারা পাত্রের দেওয়ালে যে চাপ প্রয়োগ করছে তাকে বলা হয় ওই তরলের বাষ্পচাপ। এখন আমি ওর মধ্যে কিছু অশুদ্ধি যোগ করলাম। কি ধরনের অশুদ্ধি? অনুদ্বায়ী অশুদ্ধি। ওর মধ্যে কোনো অনুদ্বায়ী অশুদ্ধি, মানে যে অশুদ্ধিগুলো তারা কোনোভাবে উদ্বায়ী হতে পারে না, কোনো অনুদ্বায়ী কোনো একটা পদার্থ মেশালাম, দ্যাট মিনস কোনো অনুদ্বায়ী আমরা দ্রাব মেশালাম, তার মধ্যে কোনো একটা অনুদ্বায়ী দ্রাব এর মধ্যে মিশিয়ে দিলাম। এখন ওই অনুদ্বায়ী দ্রাবগুলো তারা কোথায় চলে আসবে না এই তরল পদার্থে চলে আসবে। তার আগে ছিল শুধু তরল, এখন ওই অনুদ্বায়ী পদার্থ প্লাস তরল, মানে এখন হয়ে গেল সেটা সলিউশন বা দ্রবক। তাহলে আগে যখন শুধু তরল পদার্থ ছিল তখন তাকে বলা হয় দ্রাবক, যখন এই অনুদ্বায়ী দ্রাবকটা মিশিয়ে দিলাম তখন সে হয়ে গেল সলিউশন বা দ্রবণ। তাহলে এখন তার মধ্যে আকর্ষণ বল বাড়লো না কমলো? অবভিয়াসলি আকর্ষণ বল বাড়লো, কারণ আগে ছিল শুধু দ্রাবক আকর্ষণ বল, এখন আছে এই আকর্ষণ বল আছে, প্লাস এই এখানে যখন এসছে তখন নতুন আকর্ষণ বল সৃষ্টি হয়েছে, তাকে বলা হচ্ছে দ্রাবক আকর্ষণ বল বা সলভেন্ট আকর্ষণ বল। তাহলে যখন শুধু দ্রাবক ছিল তখন শুধু এক ধরনের আকর্ষণ বল ছিল, দ্রাবক। যখন এই দ্রাবকটা এখানে মেশানো হলো, there are three types of attraction প্রেজেন্ট। তিন ধরনের আকর্ষণ বল তৈরি করছে, একটা দ্রাবক, একটা দ্রাবক, একটা দ্রাবক। তাহলে এখন তিন ধরনের আকর্ষণ বল সৃষ্টি হওয়ার ফলে বাষ্প দশায় যে কণাগুলো যাওয়ার প্রবণতা তারা কমে যাবে। কেন? তাদেরকে সবাই টেনে রাখবে নিচের দিকে, তাহলে এই বাষ্প দশায় যে কণাগুলো যাচ্ছিল সেই কণাগুলোর পরিমাণ কি হবে এবার কমে যাবে। তাহলে পরিমাণ কমে যাওয়া মানে বাষ্পচাপ কমে যাবে। ধরে নিলাম এই অবস্থায় বাষ্পচাপটা হচ্ছে P। তাহলে Pটা কি না, Pটা হচ্ছে দ্রবণের বাষ্পচাপ। Pটা হচ্ছে দ্রবণের বাষ্পচাপ। তাহলে P0টা হচ্ছে শুধু বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ,
যখন তার সঙ্গে আমি কোনো অনুদ্বায়ী দ্রাবক মিশিয়ে দিয়েছি তখন তার বাষ্পচাপটা হয়ে গেছে পি। বাষ্পচাপটা বাড়লো না কমলো? অবভিয়াসলি কমলো। কেন না, এখন কম সংখ্যক দ্রাবক কণাগুলি তারা কি আছে না, তার তরল থেকে বাষ্পদশায় যেতে চাইবে, কারণ আকর্ষণ বল টেনে যাচ্ছে তাদের নিচের দিকে। তাহলে বাষ্পচাপ কমলো। কতটা কমলো? তাকেই বলি আমরা বাষ্পচাপের অবনমন। কতটা কমলো না, আগে ছিল আমার P0, এখন কমে হয়েছে পি। তাহলে কতটা কমলো? P0 মাইনাস পি। তাহলে কতটা বাষ্পচাপ তার কমলো? P0 মাইনাস পি। তাকে বলে বাষ্পচাপের অবনমন। কার সাপেক্ষে অবনমন ভাবছি আমি? কার সাপেক্ষে? নিশ্চয়ই P0 সাপেক্ষে, কারণ আগে থেকে তো P0 ছিল। তাহলে কার সাপেক্ষে ভাবছি? P0 সাপেক্ষে। একেই বলা হয় আপেক্ষিক। কারোর সাপেক্ষে মাপলে তাকে বলে আপেক্ষিক। তাহলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন তাহলে কত হবে? তাহলে ছিল কত? P0 মাইনাস পি। দ্যাট মিন্স অবনমন কার সাপেক্ষে মাপলে? ওটা P0 সাপেক্ষে। তাহলে বাই P0। একে বলা হয় বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, এবং এটাই আমরা বের করতে চাইছি, দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়ে গেছে। যদি না ক্লিয়ার হয়ে যায় আমি আরেকবার বলছি, ক্লিয়ার করে নাও। তাহলে আগে আমার এখানে একটা তরল দ্রাবক ছিল যার বাষ্পচাপ ছিল P0। বাষ্পচাপ মানে কি বলেছিলাম আমি? যে ওই তরল দ্রাবকের কিছু কণা যারা বাষ্প দশায় আছে তারা আবদ্ধ পাত্রে দেওয়ালে যে বল প্রয়োগ করছে তাকে বলা হচ্ছে বাষ্পচাপ। এবার আমি ওর সঙ্গে কোনো অনুদ্বায়ী দ্রাবক মিশিয়ে দিলাম। অনুদ্বায়ী দ্রাবক মেশানোর ফলে গিয়েছে আকর্ষণ বল বৃদ্ধি পেল। কি আকর্ষণ বল? দ্রাবক আকর্ষণ বল বৃদ্ধি পেল। ফলে ওই তরল দশার কম সংখ্যক কণা তারা তরল দশা থেকে বাষ্প দশায় গেল, অর্থাৎ বাষ্পচাপ কমে গেল। কতটা কমলো? তাকে P0 মাইনাস পি। একে বলে বাষ্পচাপের অবনমন। কার সাপেক্ষে কমলো? না P0 সাপেক্ষে। একে বলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। তাহলে বাষ্পের আপেক্ষিক অবনমনের মানটা কত পেলাম? P0 মাইনাস পি বাই P0, অর্থাৎ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ মাইনাস দ্রবণের বাষ্পচাপ বাই বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ। একে বলা হয় বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। ওকে, ক্লিয়ার হয়েছে? করতে গেছে? তাহলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন জিনিসটা করতে গেছে ক্লিয়ার হলো। তাহলে এই ধর্মটা নিয়ে আমরা এখানে পড়াশোনা করতে চাইছি, বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের, এবং সেটা কিভাবে এলো সেটা আমরা প্রত্যেক কাছে ক্লিয়ার করলাম। তাহলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কি ধর্ম এবং ধর্মটা কি সেটা আমরা প্রত্যেক বুঝলাম। এবার আমাদের যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে এই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কেন দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করলো না, শুধুমাত্র দ্রাবের কণা সংখ্যার উপর নির্ভর করলো, সেটা বুঝতে চাইছি আমরা। তাহলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন আমাদের কাছে প্রত্যেক কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা বুঝতে চাইছি বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কেন কণা সংখ্যার উপর নির্ভরশীল। সেটা ব্যাখ্যা করেছেন সায়েন্টিস্ট রাউল্ট। এবং সূত্রটা বলা হয় রাউল্টের সূত্র। সেটা ব্যাখ্যা করেছেন সায়েন্টিস্ট রাউল্ট, মানে সূত্র সাহায্যে। তারপরে রাউল্টের সূত্র। তিনি বলছেন স্থির উষ্ণতায় কোন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রবের লঘু দ্রবণের, চারটা পয়েন্ট বলে ভালো করে শুনে নাও। একটা দ্রবণ আদর্শ দ্রবণ হতে গেলে, একটা দ্রবণ সংখ্যা ধর্ম যদি মেনে চলতে হয়, তাকে এই চারটা ধর্ম মেনে চলতে হয়। চারটা ধর্ম কি কি? নাম্বার 1 অনুদ্বায়ী, নাম্বার 2 তড়িৎ অবিশ্লেষ্য, নাম্বার 3 অবিয়োজিত, নাম্বার 4 অসংযোজিত। তাহলে কি কি হতে হবে? তাকে অনুদ্বায়ী হতে হবে, তড়িৎ অবিশ্লেষ্য হতে হবে। কাকে? এটা কার প্রকৃতি? দ্রাব। অনুদ্বায়ী হতে হবে, তড়িৎ অবিশ্লেষ্য হতে হবে, অবিয়োজিত হতে হবে, অসংযোজিত হতে হবে, এবং লঘু দ্রবণ হতে হবে। তাহলে দ্রাবের লঘু দ্রবণ, এই শর্তগুলো যদি মানে তারাই ওই সংখ্যা ধর্মগুলো দেখাবে। অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, অবিয়োজিত, অসংযোজিত দ্রাবের লঘু দ্রবণ, অসংযোজিত কঠিন দ্রাবের লঘু দ্রবণ। তাহলে সূত্রটা কি বলছে? স্থির উষ্ণতায় কোন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য
অসংযোজিত অবিয়োজিত কঠিন দ্রবের লঘু দ্রবণের বাষ্প চাপের আপেক্ষিক অবনমনের মান, দ্যাট মিন্স P0 মাইনাস P বাই P0 বাষ্প চাপের আপেক্ষিক অবনমনের মান ওই দ্রবণে উপস্থিত দ্রবের মোল ভগ্নাংশের সঙ্গে সমান হবে। ওই দ্রবণে উপস্থিত দ্রবের মোল ভগ্নাংশের সঙ্গে সমান হবে। আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম মোল ভগ্নাংশকে x বলা হয়। এবার কার বলছে দ্রবের, দ্রবের দ্রবে মিন্স সলিউট, দ্রব মিন্স সলিউট, তো দ্রবের হলে x2, সলভেন্ট হলে কত, তো x1, যেটা আমরা পড়েছিলাম রাউল্টের বাস্তব সূত্রে P সমান P0 ইনটু x1, সেটা ছিল দ্রাবকের মোল ভগ্নাংশ, এটা হচ্ছে দ্রবের মোল ভগ্নাংশ, দ্যাট মিন্স x2। তাহলে কি বললাম, স্থির উষ্ণতায় কোন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রবের লঘু দ্রবণের বাষ্প চাপের আপেক্ষিক অবনমনের মান ওই দ্রবণে উপস্থিত দ্রবের মোল ভগ্নাংশের সঙ্গে সমান হবে। দ্যাট মিন্স P0 minus P by P0 equal to x2, equal to x2। এটাই হচ্ছে রাউল্টের সূত্র, এবং এই সূত্র দ্বারা তিনি প্রমাণ করে দেখিয়েছিলেন যে কোন একটি দ্রবের প্রকৃতির উপরে এই ধর্মটি নির্ভর করে না, দ্রবের পার্টিকেল নাম্বার অফ পার্টিকেল অর্থাৎ কণা সংখ্যার উপরে নির্ভর করে, দ্যাট মিন্স x2 কণা সংখ্যার উপর নির্ভর করে। সমীকরণটা P0 minus P by P0 equal to x2। ক্লিয়ার আছে বাস্তব আপেক্ষিক অবনমন জিনিসটা ক্লিয়ার? এবার দেখে নিচ্ছি এখান থেকে এই বাস্তব আপেক্ষিক অবনমন থেকে কি কি আমরা জিনিস বের করতে পারি। তাহলে বাস্তব আপেক্ষিক অবনমন ধর্মটা বুঝে নিয়েছি এবং রাউল্ট দেখালেন কি করে সেটা বাষ্পচাপের আপেক্ষিক অবনমনটা কেন সেটা কণা সংখ্যার উপর নির্ভর করে না। এখন আমরা দেখা যাচ্ছি যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সূত্র থেকে আমরা কি কি বিষয় জানতে পারি। এবার আমি দেখতেছি বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সূত্র থেকে আমরা কি কি বিষয়ে জানতে পারি, দেখে পারি আমরা। আমরা কি পেয়েছি, P0 minus P by P0 সমান x2, অর্থাৎ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ মাইনাস দ্রবণের বাষ্পচাপ বাই বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ সমান দ্রবণে দ্রাবের মোল ভগ্নাংশের সঙ্গে সমান। এটাকে লিখতে পারি আমরা দ্যাট ইকুয়ালস টু P0 minus P by P0 সমান x2 মানে লিখতে পারি N2 by N1 plus N2, কারণ আমরা আগের দিন পড়েছিলাম যে মোল ভগ্নাংশ মানে কোন উপাদানের মোল সংখ্যা বাই দ্রবণের মোল সংখ্যা, মোট মোল সংখ্যা। তো উপাদানটা এখানে কি x2 মানে দ্রাবক, তার দ্রাবের মোল সংখ্যা মানে দ্যাট ইজ N2 বাই দ্রবণের মোল সংখ্যা, দ্রবণের মোল সংখ্যা মানে কি দ্রবণের দ্রাবক আছে, দ্রব আছে, এই জন্য N1 plus N2। তাহলে কোন উপাদানের মোল ভগ্নাংশ বলতে কি বোঝায়, ওই উপাদানের মোল সংখ্যা বাই দ্রবণের মোল সংখ্যা। এবার আমি দ্রবণটা কি দ্রবণ ধরেছি, লঘু দ্রবণ, আমি এখন লিখেছি দ্রবণটা লঘু দ্রবণ। লঘু দ্রবণ মানে তার মধ্যে দ্রাবকের মধ্যে কোনটা খুব কম পরিমাণে আছে, নিশ্চয় লঘু দ্রবণ মানে দ্রাবটা খুব কম পরিমাণে আছে। চিনির দ্রবণ, চিনির টেস্টটা খুব মিষ্টিটা খুব কম, খুব কম, মানে চিনিটা কম দিতে হবে। তাহলে লঘু দ্রবণ মানে নিশ্চয়ই যে দ্রাবটা নিয়েছি সেটা পরিমাণটা খুব কম। তাহলে যেহেতু লঘু দ্রবণ সেক্ষেত্রে N1 plus N2 সেম ইকুয়াল টু N1, যেহেতু লঘু দ্রবণ তাহলে এই ক্ষেত্রে N2টা কি নগণ্য, তাহলে আমি এখানে বসিয়ে দিতে পারি। তাহলে কি পেতে পারি এখান থেকে, তাহলে N1 plus N2 জায়গায় কি বসিয়ে দেবো, দ্যাট মিন্স N1। অনলাইন লিখো, তাহলে এখানে কি পেলাম N2 by N1 plus N2, তাহলে এখানে কি পেতে পারি P0 minus P by P0 সমান N2 by N1, N2 by N1, কেন N1 plus N2 সেম করলে N1 ধরেছি। এবার N2 মানে আমরা কি জানি W2 by M2, আর N1 সমান কি জানি W1 by M1। তাহলে সাজিয়ে নিলে কি পাবো আমরা, অর্থাৎ M2 সমান তাহলে আচ্ছা N2 মানে দ্রাবের ভর বাই দ্রাবের আণবিক ভর, তাহলে মোল সংখ্যা বের করার সূত্র কি ভর বাই আণবিক ভর। তাহলে N2 মানে দ্রাবের মোল সংখ্যা মানে দ্রাবের ভর বাই দ্রাবের আণবিক ভর, N1 মানে দ্রাবের ভর বাই দ্রাবের মোল সংখ্যা, দ্রাবের মোল সংখ্যা সমান দ্রাবের ভর বাই দ্রাবের আণবিক ভর। একটা দ্রাবক, ওকে। N2টা হচ্ছে দ্রাবের আর N1টা হচ্ছে দ্রাবকের, তাহলে N2 সমান দ্রাবের ভর বাই দ্রাবের আণবিক ভর আর N1 সমান দ্রাবকের ভর বাই
দ্রাবকের আণবিক ভর। তাহলে এখান থেকে m2 সমান কত পাবো, না m2 সমান পাবো আমরা, আর সাজিয়ে নেই একটু, তাহলে এক্ষেত্রে কি পাচ্ছি, p0 মাইনাস p বাই p0 তাহলে কি হবে w2 ইন্টু m1 বাই m2 ইন্টু w1, অর্থাৎ m2 সমান কি পাচ্ছি আমরা, m2 সমান পাচ্ছি আমরা p0 বাই p0 মাইনাস p, p0 মাইনাস p কে আমরা কি লিখি, ডেল p লিখি, p0 মাইনাস p কে আমরা কি লিখি, ডেল p মানে অবনমন, ডেল p সমান এখানে কত থাকবে w2 ইন্টু m1 বাই w1। এখানে একটা নতুন জিনিস আমরা শিখলাম, তাহলে এই সূত্র থেকে আমরা কি বের করতে পারি, কোন একটা দ্রাবকে কোন একটা দ্রাবের মানে সলিউটের আণবিক ভর বের করতে পারি, এখান থেকে কোন একটা সলিউটের আমরা কি বের করতে পারি, আণবিক ভর বের করতে পারি। দ্যাট মিন্স m2 সমান p0 বাই ডেল p ইনটু w2 ইনটু m1 বাই w1। কোন একটা দ্রাবের তাহলে কি বের করতে পারি, আমি আণবিক ভর বের করতে পারি এই সমীকরণে, p0 বাই ডেল p সমান w2 ইনটু m1 বাই w1। তাহলে এখানে যদি ডাটাগুলো মিটাই থাকে তাহলে w2 মানে দ্রাবের ভর, m1 হচ্ছে দ্রাবকের, সবসময় 1 মানে দ্রাবক আর 2 মানে দ্রাবক, তাহলে এটা দ্রাবের ভর ইনটু দ্রাবকের আণবিক ভর বাই দ্রাবকের ভর, তাহলে 1 মানে দ্রাবক 2 মানে দ্রাবক, তাহলে সেখান থেকে আমরা দ্রাবের আণবিক ভর পেতে পারি। তাহলে এই সমীকরণ দ্বারা আমরা দ্রাবের আণবিক ভর ক্যালকুলেট করতে পারি। তাহলে বাষ্পীয় আপেক্ষিক অবনমনের এই সূত্র দ্বারা আমরা কি পেতে পারি, দ্রাবের আণবিক ভর বের করতে পারি। এবং একটা কথা মনে রাখতে হবে, এই সমীকরণের ক্ষেত্রে এটি উষ্ণতার উপর নির্ভরশীল নয়, কেন এটা সমান x2 মিন্স মোল সংখ্যা উষ্ণতার উপর নির্ভরশীল নয়, তাই বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মানও উষ্ণতার উপর নির্ভরশীল নয়, উষ্ণতা পরিবর্তন হলেও মানটা স্থির থাকে বা একই থাকে। ওকে, এবার অনেকে কোশ্চেন করে তোমাকে যে যদি এরকম করতে পারে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের একটি সংখ্যা ধর্ম তুমি কিভাবে প্রমাণ করবে, খুব ইজি কথা, আমি কি করব, দুটো পাত্র নেব, একটা পাত্রতে আমি 1 মোল ইউরিয়া দ্রবণ নিয়ে নেব, একটা পাত্রতে আমি 1 মোল চিনি দ্রবণ নিয়ে নেব, দুটো কিন্তু 1 মোল নেব, দিয়ে সেটাকে আমি কি করব না সেটা বাষ্পচাপের আপেক্ষিক অবনমন মান দেখলাম দুটো দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন মান একই, তাহলে এর দ্বারা প্রমাণ করতে পারি যে দুটো দ্রবণের দ্রাবের প্রকৃতি আলাদা কিন্তু মোল সংখ্যা দুজনের 1 মোল, অর্থাৎ মোল সংখ্যা মানে কণা সংখ্যা একই, এই কারণে তাদের ধর্মটা অর্থাৎ বাষ্পীয় আপেক্ষিক অবনমন মানটা একই হয়েছে, তাই এটি একটি সংখ্যাগত ধর্ম। এই ধরনের কোশ্চেনও আসতে পারে এখান থেকে, তাহলে ক্লিয়ার করতে পারবো। তাহলে আমরা এই চ্যাপ্টারে এইখান থেকে আমরা এই ধর্মটা সম্বন্ধে ক্লিয়ার আইডিয়া নিলাম এবং এখান থেকে কি কি সূত্র আছে সেটা দেখিয়ে দিলাম। আমাদের নেক্সট ডেটে আমরা কি করব না নতুন কোন ধর্ম নিয়ে শুরু করবো, অর্থাৎ সেকেন্ড যে ধর্মগুলো সেই ধর্ম নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করবো। তাহলে নেক্সট ক্লাসে নতুন একটি ধর্ম নিয়ে আমরা আলোচনা শুরু করব। আজকে এতটা থাকলো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ওকে।